আচ্ছা, ক্লাস শুরু করছি। তাহলে আজকে আমরা গত ক্লাসে ছিলাম চ্যাপ্টার 3 ডিমান্ড সাপ্লাই অ্যান্ড মার্কেট ইকুইলিব্রিয়াম। চ্যাপ্টারের নাম চ্যাপ্টার 3 ডিমান্ড সাপ্লাই অ্যান্ড মার্কেট ইকুইলিব্রিয়াম। সেখান থেকে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যেটা দেখেছিলাম হচ্ছে ফার্ম অ্যান্ড হাউসহোল্ড, দ্য বেসিক ডিসিশন মেকিং ইউনিট অফ দ্য ইকোনমি। আর বেসিক ডিসিশন মেকিং ইউনিটগুলোর একটা সার্কুলার ফ্লো দেখেছিলাম, ফ্লো চার্ট যেটাকে বলে, ঘুরানো একটা ফ্লো চার্ট ছিল, সেই চার্টটা দেখেছিলাম। যদি একটু বই দেখাই তাহলে হচ্ছে যে এরকম একটা চার্ট দেখিয়েছিলাম, ঠিক আছে? আগের ক্লাসে এই চার্টটা এবং এই যে ফার্মস অ্যান্ড হাউসহোল্ড দ্য বেসিক ডিসিশন মেকিং ইউনিটস, তারা কিভাবে ইকোনমিতে একে অন্যের সাথে ইন্টারেক্ট করে, কিভাবে এই চার্টের মাধ্যমে এই সার্কুলার ফ্লোর মধ্যে কিভাবে ডিমান্ড সাপ্লাই এবং হচ্ছে তাদের প্রোডাক্টস, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেগুলো কিভাবে সার্কুলেট হয় সেটা দেখেছি। তো আজকে আমরা সার্কুলার ফ্লো দেখলাম, এবার হচ্ছে তাদের ডিমান্ড সাপ্লাইগুলো দেখব। এই চ্যাপ্টারেরই সেকেন্ড পোর্শনে আমরা হচ্ছে এই যে ফার্ম এবং হাউসহোল্ড তারা কিভাবে হচ্ছে তাদের ডিমান্ড সাপ্লাইগুলো কিভাবে মিট আপ করে, সেটা কিভাবে কাজ করে সেটা দেখব। আচ্ছা, ডিমান্ড শুরু করি। তো ডিমান্ড জিনিসটা আসলে কি? ডিমান্ড বাংলায় অনেকেই আগেই জেনেছো, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, যে চাহিদা, সেই চাহিদাটাই হচ্ছে এই চাহিদা, ডিমান্ড। আবার তোমরা বাংলা ভাষণে পড়ে এসেছো যে চাহিদার সূচি, চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা। তো সেই চাহিদা বিধি যেটা পড়ে এসেছো সেটাই হচ্ছে এই চাহিদা, ল অফ ডিমান্ড, চাহিদা সূচি। এই ডিমান্ড বিষয়টা হচ্ছে কি, আমাদের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং হচ্ছে সেটা পাওয়ার জন্য খরচ করার ইচ্ছা। আমরা তখনই কোনো বিষয়ের প্রতি আমাদের ডিমান্ড আছে বলবো যখন হচ্ছে কি একটা হচ্ছে উইলিংনেস টু পে থাকতে হবে। মানে উইলিংনেস টু পে মানে হচ্ছে পেমেন্ট করার ইচ্ছা বা টাকা খরচ করার ইচ্ছা থাকবে, এবং দ্বিতীয় হচ্ছে কি ওটা পাওয়ার জন্য একটা হচ্ছে খরচ করার ইচ্ছা এবং এটা হচ্ছে পাওয়ার ইচ্ছা। এই দুইটা ইচ্ছা থাকতে হবে, তখনই আমরা সেটাকে হচ্ছে ডিমান্ড বলবো। এখন যদি এরকম হয় যে আমার কোনো একটা জিনিস পেতে ইচ্ছা করে কিন্তু সেটার জন্য টাকা খরচ করতে ইচ্ছা করে না, তাহলে সেটাকে ডিমান্ড বলা যাবে না। আবার হতে পারে কোনো কিছুর পিছনে টাকা দিয়ে আসতে ইচ্ছা করে কিন্তু সেটা নিজের ভোগ করার ইচ্ছা নেই, সেটাকে আসলে ডিমান্ড বলা যাবে না। তো ডিমান্ড বলতে এই যে চাহিদা যে শব্দটা, এটা তখনই আমরা সেটাকে কোনো একটা বিষয়কে ডিমান্ড বলবো যে এই জিনিসটা পাওয়ার ইচ্ছা থাকবে এবং সেটা পাওয়ার জন্য টাকা খরচ করার ইচ্ছা থাকতে হবে। তখনই সেটা হচ্ছে তোমার বা আমাদের সবার যে কারো হচ্ছে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা। এরপর দ্বিতীয় আসি ল অফ ডিমান্ড, যে বিষয়টা, এই যে ল অফ ডিমান্ড মানে হচ্ছে চাহিদা বিধি। তোমরা যেটা বাংলায় পড়েছো চাহিদা বিধি, সেটাই আমরা আবার পড়ছি ইংলিশে। হ্যাঁ, চাহিদা বিধি। এই চাহিদা বিধিটা হচ্ছে কি, আমরা জানি যে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে কি যখন কোনো কিছুর দাম বেশি হয় তখন কি আমরা সেটা বেশি বেশি কিনতে চাই না। যখন কোনো কিছুর দাম বাড়ে সেটাকে আমরা বেশি কিনতে চাই না, তখন সেটা কম কিনতে চাই। তাহলে when price rises quantity demanded decreases, quantity demanded মানে চাহিদার পরিমাণ, when price rises তখন প্রাইস বাড়ে, রাইজ করা মানে বাড়া, কোয়ান্টিটি ডিমান্ডেড চাহিদার পরিমাণ ডিক্রিজেস কমে যায়, মানে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। অ্যান্ড when price falls যখন দাম কমে যায় তখন কোয়ান্টিটি ডিমান্ডেড রাইজেস, দাম কমলে তখন হচ্ছে চাহিদার পরিমাণ বাড়ে। যেমন মনে করো আমরা যদি গোল্ডের বাজারের উদাহরণ দিই, যে কিছুদিন আগে গোল্ডের দাম কম ছিল, তখন মানুষ অনেক জুয়েলারি কিনতো। যখনই হচ্ছে এখন 72,000 দাম হয়ে যাচ্ছে গোল্ডের, তখন কিন্তু মানুষ গোল্ড কেনা কমিয়ে দিয়েছে। তার মানে কি, যখন দাম কম ছিল তখন আমি বেশি কিনেছি, যখন দাম এখন বেড়ে গেল তখন আমি কম কিনছি। তাহলে সম্পর্কটা কীরকম? একটা দ্রব্যের দামের সাথে আর সেই দ্রব্যের চাহিদার পরিমাণের সাথে সম্পর্কটা কি বিপরীত। বিপরীত সম্পর্ককে অর্থনীতির ভাষায় বলা হয়
নেতিবাচক সম্পর্ক বা নেগেটিভ রিলেশনশিপ। একটা বাড়লে আর একটা কমে। মনে করো আমি উত্তরে যাব, তুমি দক্ষিণে যাবা, আমি পূর্বে যাচ্ছি, তুমি পশ্চিমে যাচ্ছ, মানে হচ্ছে দুইটার গতি এক না, একদিকে না, অপোজিট ডিরেকশনে যখন যায় তখন সেটাকে বলা হয় নেগেটিভ রিলেশনশিপ। ডিমান্ড অফ লটাও হচ্ছে সেরকম একটা নেগেটিভ রিলেশনশিপ। সেটা বলা হয়েছে যে when price rises quantity demanded decreases and when price falls quantity demanded rises. The negative relationship is law of demand. এই যে নেগেটিভ রিলেশনশিপ, দিস নেগেটিভ রিলেশনশিপ হচ্ছে, এই নেগেটিভ রিলেশনশিপটাকে বা নেতিবাচক সম্পর্ক বা বিপরীত সম্পর্কটাকে আমরা চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলি। এটুকু ক্লিয়ার কিনা কমেন্ট করো। ডিমান্ড হচ্ছে কি, আমি আবার একটু রিভিউ করি। ডিমান্ড হচ্ছে কোনো একটা বস্তু বা সেবা যেটাকে আমরা পেতে চাই এবং সেটা পাওয়ার জন্য টাকা খরচ করতে চাই। দুইটা অবস্থায় থাকতে হবে, পাওয়ার ইচ্ছা থাকবে এবং সেটা পাওয়ার জন্য টাকা খরচ করার ইচ্ছা থাকবে। এই দুইটা বিষয় যখন এক হবে তখন আমরা সেটাকে ডিমান্ড বা চাহিদা বলবো। এরপরে আসি যে ডিমান্ড, ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি কি। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড হচ্ছে যখন দাম কমে তখন চাহিদার পরিমাণ বাড়ে এবং যখন দাম বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে। এই যে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড, মানে দাম এবং চাহিদার পরিমাণ, দুইটা বিষয়ের মধ্যে একটা বিপরীত সম্পর্ক। এই বিপরীত সম্পর্কটাকে বলা হয় নেগেটিভ সম্পর্ক। এই নেগেটিভ রিলেশনশিপটাকে আমরা বলি হচ্ছে ল অফ ডিমান্ড, যেটাকে বাংলায় আমরা আগে থেকে চিনতাম চাহিদা বিধি নামে। এরপরে যাব হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন থাকবে এরকম যে ডিফাইন ডিমান্ড, স্টেট দ্য ল অফ ডিমান্ড, মানে হচ্ছে ডিমান্ড কি, চাহিদা কি, সেটা সংজ্ঞা দাও। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ডটা লেখো, তখন এই ল অফ ডিমান্ডটা লিখতে হবে। তারপরে আসবে যে ডিমান্ড শিডিউল কি। ডিমান্ড শিডিউলের ডেফিনেশন বা ডিমান্ড শিডিউল জিনিসটা কি সেটা আমি লিখি নাই এখানে, ওটা বইয়ে পাওয়া যাবে। আমি মুখে বলবো, তোমাদেরকে আমি বিষয়টা বুঝাই দিব, কিন্তু এত ডিটেলস আসলে লেখার দরকার নেই। তোমরা দেখি ডিমান্ড শিডিউলটা হচ্ছে কি। ডিমান্ড শিডিউল একটা টেবিল যেটা শো করে যে একটা গিভেন প্রাইস, একটা প্রদত্ত দামে কি পরিমাণ দ্রব্য মানুষ কিনতে চায়। যে টেবিলের মাধ্যমে আমরা দেখাই একটা নির্দিষ্ট দামে মানুষ কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে আগ্রহী থাকে, সেটাকে আমরা ডিমান্ড শিডিউল বলি, সেই টেবিলটাকে। তো এই তখন হচ্ছে যখন আমি ডিমান্ড শিডিউল কি তোমাকে বলবো যে তুমি লেখো, তখন তুমি কি বলবে যে a table showing how much of a given product a household willing to buy at different prices. যখন একটা হাউসহোল্ড বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে চায় সেটা যে টেবিলের মাধ্যমে দেখানো হয় সেটাকে ডিমান্ড শিডিউল বলা হয়। তাহলে ডিমান্ড শিডিউলটা একটু দেখি। ডিমান্ড শিডিউলে কি থাকবে, দাম থাকবে আর থাকবে দ্রব্যের পরিমাণ। দাম থাকবে আর থাকবে দ্রব্যের পরিমাণ। তো দেখি, যখন দাম 10 টাকা তখন পরিমাণ 30 কেজি ক্রয় করি আমি। যখনই দাম বেড়ে 20 টাকা, ডাবল হয়ে গেল, তখন ক্রয়ের পরিমাণ 30 থেকে কমে 25 হয়ে গেছে। আরও একটু দাম বাড়লো, তখন কি হলো, আরও ক্রয়ের পরিমাণ কমে গেল। আবার যদি আমি উল্টা ডিরেকশনে চিন্তা করি, যে 30 টাকা দাম ছিল, দাম কমে গেছে, যখন কমে 20 টাকা হওয়ার সাথে সাথে ক্রয়ের পরিমাণ, পারচেজের পরিমাণ বেড়ে গেছে, 20 থেকে 25 হয়ে গেছে। আবার এখান থেকে যখন আরও কমে গেল, তখন এখান থেকে পরিমাণটা আরও বেড়ে গেছে। তাহলে এই যে দামের সাথে কি সম্পর্কটা, কি দাম বাড়লো পরিমাণ কমলো, দাম বাড়লো পরিমাণ, চাহিদার পরিমাণ কমলো। আবার এদিক থেকে হিসাব করলে দাম বাড়লো, চাহিদার পরিমাণ এখান থেকে 20 থেকে 25-এ বাড়লো। আবার এখানে আরও দাম কমলো, চাহিদার পরিমাণ 25 থেকে 30-এ বাড়লো। তার মানে হলো আমরা যে একটু আগে চাহিদা ল অফ ডিমান্ডে যে নেগেটিভ রিলেশনশিপ দেখে আসছি, ডিমান্ড শিডিউলে কিন্তু সেই নেগেটিভ রিলেশনশিপটা দেখা যাচ্ছে। এরপরে আসি হচ্ছে আমরা ডিমান্ড কার্ভে। তাহলে ডিমান্ড কার্ভটা কি, যে গ্রাফটা এই চাহিদা এবং দামের মধ্যে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড এই দুইটা ভেরিয়েবলের মধ্যে নেগেটিভ রিলেশনশিপ বা বিপরীত সম্পর্কটা প্রকাশ করে, যে রেখাটা বা কার্ভটা, সেটাকে আমরা ডিমান্ড কার্ভ বলি। যে রেখার মাধ্যমে আমরা দাম এবং পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করি, সেই রেখাটাকে বলা হয় ডিমান্ড কার্ভ। তাহলে আমাদের ডিমান্ড কার্ভ হচ্ছে
এই ডি 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 প্রাইম, এই কার্ভটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। তাহলে দেখো এইখানের এই দামগুলোই যদি আমরা এখানে গ্রাফে আঁকি তাহলে কেমন হয়। গ্রাফে আমরা তো গ্রাফ তো মোটামুটি সবাই চিনি মনে হয়, পরিচিত গ্রাফের সাথে, যে গ্রাফের কোন অ্যাক্সিসে কি থাকে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো যে দুইটা অ্যাক্সিস, এটা হচ্ছে ভূমি অক্ষ যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি সাধারণত, এবং এটা হচ্ছে লম্ব অক্ষ, এই লম্ব অক্ষটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। এই দুইটা অ্যাক্সিসেরই এই বটম পয়েন্টে এসে এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 0। এখান থেকে যত উপরে যাব তখন এটার মান বাড়তে থাকবে, আবার এখান থেকে যখন এদিকে আসতে থাকবো তখন এটার মান বাড়তে থাকবে। দেখো এখানে মান হচ্ছে 0, যখন আমি এদিকে আগাচ্ছি এক্স এর ভ্যালু 20, যখন আরও সামনে আগাচ্ছি তখন 25, আরও সামনে যাব 30। আবার সিমিলারলি দেখো ওয়াই এর এই একদম বটম ভ্যালু হচ্ছে 0, এখান থেকে যত উপরে যাব ওয়াই এর মান তত বাড়তে থাকবে, 20, 30, 20, 10, 20, 30, মাঝে হয়তো এখানে 25 আছে, এখানে 15 আছে, 17 আছে, 18 আছে, এরকম অনেক ভ্যালু আছে যেগুলো হচ্ছে 0 থেকে যত সামনে আগাতে থাকবো তত হচ্ছে ওই অ্যাক্সিসে যে ভেরিয়েবলটাকে আমরা দেখাই সেটার মান বাড়তে থাকবে। এই অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি এক্স দিয়ে আমরা বোঝাচ্ছি পরিমাণ, আর এই অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি ওয়াই, এটা দিয়ে বোঝানো হচ্ছে দাম। এখানে ওয়াই এর বদলে আমরা পি লিখতে পারতাম, এক্স এর বদলে আমরা কিউ লিখতে পারতাম, কিউ দিয়ে পরিমাণ বোঝাতাম, পি দিয়ে দাম বোঝাতাম, যে কোনো যা কিছু ইচ্ছা লেখা যায়, যে কোনো ভেরিয়েবল লেখা যায় তোমার ইচ্ছা মতো। তাহলে দেখো এই যে দামগুলো, তাহলে আমি কিভাবে দাম কোন অ্যাক্সিসে দাম নির্দেশ করেছিলাম, ওয়াই অ্যাক্সিসে, তাহলে দামটা হবে কিভাবে, এই যে এখান থেকে 10 বসালাম, 20 বসালাম, 30 বসালাম, দাম বসানো হয়ে গেল। এবারে আসি পরিমাণ, শূন্য থেকে সবচেয়ে ছোটটা বসবে আগে, পরিমাণ হচ্ছে 20 সবচেয়ে ছোট, তাহলে 20 আসলো, এরপরে 25 আসবে, এরপরে 30 আসবে। শিডিউলে নিচ থেকে গেলাম না উপর থেকে গেলাম সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে সব থেকে ছোট ভ্যালু আগে বসবে। এখানে সব থেকে ছোট 10, এই জন্য এটা আগে বসছে। এখানে সব থেকে ছোট ভ্যালু 20, তাহলে এখান থেকে এটা আগে বসবে। এটা নিচে না আগে সেটা আমাদের দেখার নিচে না উপরে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সব থেকে ছোট ভ্যালু 0-র সব থেকে কাছে বসবে। 0-র সব থেকে কাছে 10, তারপরে 20, তারপরে 30, এখান থেকে 20, 25, 30। তাহলে আমাদের ডিমান্ড শিডিউল গেল। ডিমান্ড শিডিউল হচ্ছে একটা টেবিল, যেই টেবিলে দ্রব্যের দাম এবং পরিমাণের লিস্ট আকারে প্রকাশ করা হয়। আবার ডিমান্ড কার্ভটা হচ্ছে কি, দ্রব্যের দাম এবং পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক সেটা যে রেখার মধ্যে মাধ্যমে দেখানো হয় বা কার্ভের মাধ্যমে দেখানো হয়, সেই কার্ভটাকে আমরা ডিমান্ড কার্ভ বলি। তাহলে গেল আমাদের ডিমান্ড, ল অফ ডিমান্ড গেল। ডিমান্ড কি সেটা বুঝলাম, ল অফ ডিমান্ড মানে চাহিদা বিধি, সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে কি ডিমান্ড শিডিউল, যে ডিমান্ড শিডিউলে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন দাম এবং চাহিদার পরিমাণ সেটা চার্ট আকারে বা লিস্ট আকারে দেখাই। তারপর ডিমান্ড কার্ভ, সেটা দেখালাম যে গ্রাফের মাধ্যমে। এই গ্রাফগুলো লিখে কিন্তু বর্ণনা করতে হবে। গ্রাফটা আঁকলাম, এরপরে লিখতে হবে এক্সপ্লানেশন। এভাবে এক্সপ্লানেশন লিখে তোমাকে লিখতে হবে যে আমার এক্স অ্যাক্সিসে আছে দ্রব্যের পরিমাণ এবং ওয়াই অ্যাক্সিসে আছে কি দ্রব্যের দাম। তাহলে যখন দাম হচ্ছে 10 তখন পরিমাণ 30, যখন 20 তখন 25, যখন 30 তখন 20। তাহলে এই যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, এটা একটা নেগেটিভ রিলেশনশিপ বা অপোজিট রিলেশনশিপ, এটাই হচ্ছে ডিমান্ড ল, সেটা আমরা কার্ভের মাধ্যমে দেখাই। এই গেল আমাদের ডিমান্ড ল, ডিমান্ড শিডিউল আর ডিমান্ড কার্ভ। এবার আসি যে এই যে ডিমান্ড আমরা এতক্ষণ দেখলাম, এই যে বিভিন্ন দ্রব্যের আমরা আমাদের মানুষ হাজার হাজার দ্রব্য এবং সেবা ভোগ করে, প্রত্যেকটা দ্রব্য এবং সেবার জন্য মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে। কিন্তু মানুষ কোন জিনিসটা কতটুকু ডিমান্ড করবে, কতটুকু তার প্রয়োজন, সেটা কিসের উপর নির্ভর করে? কিছু বিষয় আছে যেগুলোকে ডিটারমিনান্টস, এটার বাংলা হচ্ছে নির্ধারক। ঠিক আছে, ডিটারমিনান্টসের বাংলা হচ্ছে, জায়গা নেই এখানে লেখার মতো, আচ্ছা আমি মুখে বললাম। ডিটারমিনান্টস মানে হচ্ছে নির্ধারক, তার মানে হচ্ছে
ডিটারমিনেন্টস অফ ডিমান্ড মানে হচ্ছে চাহিদা নির্ধারক, কোন বিষয়গুলো চাহিদা নির্ধারণ করে। তুমি আমি আমরা কোনো দ্রব্য বা সেবা যে ভোগ করব, কতটুকু চাহিদা চাহিদা আমাদের এক্সপেকটেশন কতটুকু থাকবে সেটা নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। প্রথমত হচ্ছে প্রাইস অফ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা ভোগ করতে চাই সেই প্রোডাক্টটা দামের উপর নির্ভর করবে, যেটা হচ্ছে চাহিদার প্রথম কথা, যে দাম বেশি হলে কিনবো কম, দাম কম হলে কিনবো বেশি। তাহলে প্রাইস অফ প্রোডাক্ট প্রোডাক্টের দামের উপর নির্ভর করবে। দ্বিতীয় হচ্ছে ইনকাম অ্যাভেলেবল টু দ্য হাউস হোল্ড। কোনো একটা, আমরা জানি যে হাউস হোল্ড ফার্ম এরাই হচ্ছে ইকোনমিক ইউনিট, তাহলে একটা হাউস হোল্ড কতটুকু চাহিদা করবে সেটা নির্ভর করবে তার ইনকামের উপরে, তার কাছে কতটুকু ইনকাম আছে, কতটুকু টাকা আছে, সে কতটুকু আয় করে মাসে অথবা সপ্তাহে, সেটার উপর নির্ভর করবে যে সে এই দ্রব্যটা কতটুকু কিনবে। মনে করো কারো ইনকাম, যার ইনকাম 20,000 আর যার ইনকাম 50,000, তাদের দুইজনের চাহিদা কিন্তু এক হবে না। মনে করো একজন ব্যক্তি যার বাসায় 5 জন লোক আছে, তার ইনকাম 20,000, আরও একজন ব্যক্তি তার বাসায়ও 5 জন লোক আছে, তার ইনকাম 50,000। তাহলে এই দুইটা পরিবারের লাইফস্টাইল, ভোগের বিষয়ে যে কোনো কিছু, তাদের লাইফস্টাইলের এবং হচ্ছে এক্সপেকটেশন, ডিমান্ড সব কিছু হচ্ছে আলাদা হবে। যেহেতু একজনের হাতে টাকা বেশি, ইনকাম বেশি, আর একজনের ইনকাম কম, যাদের ইনকাম বেশি তার ছেলে মেয়ের লাইফস্টাইল, আর যার ইনকাম কম তার ছেলে মেয়ের লাইফস্টাইল একরকম হবে না। একজনের ছেলে মেয়ে হয়তো প্রাইভেট কারে চলবে, আর একজনের ছেলে মেয়ে রিক্সায় চলবে, আবার হয়তো বা কেউ হেঁটে আসবে, কেউ রিক্সায় আসবে, কেউ সাইকেলে আসবে, আবার কেউ হয়তো বা হচ্ছে কেউ টিফিন টাইমে হয়তো একজন যার বাবার অনেক ইনকাম আছে সে হয়তো বার্গার খেতে যাচ্ছে, আর একজন হয়তো বা সামনের দোকানের সিঙ্গারা খাবে। এটা নির্ভর করছে কিসের উপরে? তার ফ্যামিলির ইনকামের উপরে। ফার্স্ট গেল প্রাইস, সেকেন্ড গেল ইনকাম, থার্ড হচ্ছে কি অ্যামাউন্ট অফ ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে কি সম্পদ। ওয়েলথটাকে আমরা সংক্ষেপে বোঝাই ডাব্লিউ দিয়ে, ইনকামটাকে বোঝাই ওয়াই দিয়ে, প্রাইসটাকে বোঝাই পি দিয়ে। দেখো অ্যামাউন্ট অফ ওয়েলথ, এখন ওয়েলথ বলতে আমরা বুঝাই ইনকাম, তো হচ্ছে প্রতি মাসে যেটা আয় করি সেটা হচ্ছে ইনকাম। তাহলে ওয়েলথটা কি? ওয়েলথটা হচ্ছে আমরা জমা করি, সেভিংস থাকে আমাদের, ব্যাংকে সেভিংস থাকে, হাতে মনে করো গহনা বা অর্নামেন্টস যেগুলা বিভিন্ন স্বর্ণ, রূপা, তারপর হচ্ছে ডায়মন্ড, এই জিনিসগুলো অনেকের বাসায় কেনা থাকে মেয়েদের গহনা হিসেবে। এরপরে কারো হয়তো এক টুকরা জমি থাকে, আবার কারো হচ্ছে একটা দোকান ঘর থাকে, কারো একটা বিল্ডিং থাকে, তারপরে কারো একটা মার্কেট থাকে। এই বিভিন্ন জায়গা, এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে যেমন দোকান, মার্কেট, ব্যাংকের সেভিংস, তারপর তোমার হচ্ছে অর্নামেন্টস, এই সবগুলো হচ্ছে মানুষের সম্পদ, ওয়েলথ বলি এটাকে আমরা, যেটাকে চাইলে টাকায় কনভার্ট করা যায়। ব্যাংকে আমার হয়তো একটা সঞ্চয়পত্র কেনা আছে, সেটা একটা কাগজের মতো আমার হাতে আছে, ওটা ব্যাংকে নিয়ে গেলে ভাঙিয়ে টাকা নিয়ে আসা যায়। ওয়েলথ যেমন তোমার জমি, দোকান, এগুলো বিক্রি করে টাকায় কনভার্ট করা যায়। আবার তোমার জুয়েলারি বিক্রি করে তুমি টাকা পাবে। যেই সব জিনিসগুলো থেকে যেগুলোকে টাকায় কনভার্ট করা যায় সেগুলোকে আমরা ওয়েলথ বলি। তো তাহলে মনে করো একজনের হাতে কারো একজনের হাতে ইনকাম নাই, কিন্তু তার ওয়েলথ আছে, অনেক ওয়েলথ আছে, তখন সে ওয়েলথ থেকে তার রেগুলার ভোগ বিলাসটা চালিয়ে যেতে পারবে। প্রতি মাসের খাওয়া দাওয়া খরচ হয়তো দুইজন ব্যক্তি, এখানে আমরা দুজন ব্যক্তির উদাহরণ দিলাম। একজন ব্যক্তির হয়তো ব্যাংকে 10 লাখ টাকা আছে, বাসায় 10 ভরি স্বর্ণ আছে, একটা বড় দোকান আছে, এবং একটা মনে করো যে এক টুকরা বড় জমি আছে। তাহলে সেই ব্যক্তি কি একজন ধনী মানুষ আমি ধরলাম। আর একজন ব্যক্তি যার ব্যাংকে হয়তো 50,000 বা 1 লক্ষ টাকা আছে, যার হয়তো বাসায় 1-2 ভরি গোল্ড আছে, এবং যার মনে করো কোনো সেরকম বড় কোনো জমি নেই, নিজের থাকার মতো একটা ঘর আছে। তাহলে তার ক্ষেত্রে যেটা হবে যে সে কিন্তু প্রথম ব্যক্তির থেকে কম সম্পদশালী। তাহলে প্রথম ব্যক্তি হাতে টাকা না থাকা সত্ত্বেও তার যে পরিমাণ ওয়েলথ আছে সেই কারণে সে বেশি ভোগ করবে। দ্বিতীয় ব্যক্তি হাতে টাকা নাই এবং তার যেহেতু ওয়েলথ কম, প্রথম ব্যক্তি থেকে সে কম চাহিদা সম্পন্ন হবে, তার চাহিদা কম থাকবে। তাহলে আমাদের মানুষের চাহিদা নির্ভর করে কিসের উপরে? ওয়েলথের উপরে, সম্পদের উপরে। এরপরে আসি নম্বর 4 হচ্ছে প্রাইস অফ দ্য আদার প্রোডাক্ট।
কোনো একটা দ্রব্যের প্রতি চাহিদা যে শুধুমাত্র ওই দ্রব্যের দামের উপরে নির্ভর করে না। প্রথম দেখছি আমরা হচ্ছে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, ওই যে দ্রব্যটার চাহিদা সেই দ্রব্যের দামের উপরে নির্ভর করে। এবার হচ্ছে কি একটা দ্রব্যের চাহিদা অন্য দ্রব্যের দামের উপরও নির্ভর করে। যেমন মনে করো তুমি হচ্ছে চা খাবে, এখন চা খাওয়ার জন্য মনে করো চায়ের দাম ঠিকই আছে, চায়ের দাম যা তুমি কিনে খেতে পারো। এখন চা খেতে হলে কি লাগবে? চিনি লাগবে। এখন মনে করো চিনির দাম অনেক বেড়ে গেছে, তাহলে কি তুমি চাইলেই হচ্ছে তুমি অভ্যস্ত যে তুমি মিষ্টি চা খাবে, চিনি সহ চা খাবে, চিনি ছাড়া চা খাবে না। তাহলে তুমি কি করবে? তুমি চিনি ছাড়া চা খেতে পারবে না। তাহলে চিনির দাম বেড়ে গেলে তোমার চা খাওয়ার পরিমাণ কমে যাবে। চায়ের দাম আগের মতো থাকা সত্ত্বেও চিনির দাম বেড়ে যাওয়ার কারণে তুমি আগের মতো বেশি পরিমাণ চায়ের প্রতি চাহিদা দেখাবে না, কম চাহিদা দেখাবে। তাহলে কোনো একটা দ্রব্যের চাহিদা শুধুমাত্র সেই দ্রব্যের দামের উপরে নির্ভর করে না, প্রাইস অফ দ্য আদার প্রোডাক্টস মানে অন্য দ্রব্যের দামের উপরেও নির্ভর করে। তাহলে হচ্ছে কি আমরা চায়ের দাম ঠিক থাকা সত্ত্বেও চিনির দাম বেড়ে যাওয়ার কারণে চা কম খাবো। আবার যদি চিনির দাম কমে যায়, চায়ের দাম আগের মতোই আছে, তাহলে কি হবে? একটু চা খাওয়া বেড়ে যাবে। যে কোনোটাই হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে, প্রাইসের উপর নির্ভর করবে। নাম্বার 5, হাউসহোল্ডস টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বাদ রুচি, সেটা হচ্ছে টেস্ট, আর প্রেফারেন্স হচ্ছে পছন্দ। প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ, আর টেস্ট মানে হচ্ছে স্বাদ বা রুচি। এখন মনে করো প্রেফারেন্সের কথায় যদি আসি, তাহলে শীতের সময় আমরা কি পছন্দ করি? একটু হট কফি খাবো শীতের সময়। আর গরমের সময় কি পছন্দ করি? ভার্সিটি থেকে বের হয়ে একটা ঠান্ডা কোক খাবো। তাহলে উইন্টারে আমার প্রেফারেন্সটা কি? উইন্টারে প্রেফারেন্স হচ্ছে হট কফি, কোল্ড ড্রিঙ্কস না। এটা হচ্ছে প্রেফারেন্সে, আমার প্রেফারেন্সে প্রায়োরিটি পাবে হচ্ছে গরম জিনিস। আবার যখন হচ্ছে আমার তোমার সামারে অনেক গরম থাকবে, ক্লাস শেষে তো তোমরা ক্লান্ত থাকবা, কী করবা? বের হয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাবা, কেউ কিন্তু কফি খাবা না। তাহলে এখানে কি প্রেফারেন্স চেঞ্জ হয়। আবার মনে করো টেস্ট যদি বলি, তাহলে হচ্ছে অনেকে শুটকি পছন্দ করে না, শুটকি মাছের গন্ধ অনেকে সহ্য করতেই পারে না। তার জন্য যদি ফ্রিতেও দেওয়া হয়, দাম অনেক কমায় দেওয়া তো পরের কথা, তাকে ফ্রিতে দেওয়া হলো, সে শুটকি খাবে না। তাহলে কি এটা হচ্ছে টেস্টের ব্যাপার। আবার অনেকে আছে শুটকি খুব পছন্দ করে, তাদের ক্ষেত্রে কি হবে? যে দাম কমা বাড়ার থেকেও তাদের কাছে রুচিটা বা স্বাদটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হবে। তাহলে হচ্ছে কি যে তোমার রুচির উপর নির্ভর করবে যে তুমি ওই দ্রব্যটার প্রতি কতটুকু চাহিদা দেখাবে বা চাহিদা দেখাবে না। এবং প্রেফারেন্স হচ্ছে তোমার পছন্দ, যে তুমি কোন সময় কোন জিনিসটা পছন্দ করো, সেটার উপর ডিপেন্ড করেও আমরা হচ্ছে কোনো একটা দ্রব্যের প্রতি চাহিদা শো করব। নাম্বার 6 হচ্ছে হাউসহোল্ডস এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার প্রাইস, ওয়েলথ, ইনকাম। প্রাইস হচ্ছে পি, ওয়েলথ হচ্ছে এই যে ডাব্লিউ হচ্ছে ওয়েলথ, আর ওয়াই হচ্ছে ইনকাম। ফিউচার এক্সপেকটেশন অ্যাবাউট PWY। ইনকাম সম্পর্কে আমাদের একটা মানে আশা থাকে না এরকম, যে এখন এই জিনিসটার দাম বেশি, সামনে হয়তো দাম কমবে। এটা হচ্ছে ফিউচার এক্সপেকটেশন, ভবিষ্যৎ প্রত্যাশা। হ্যাঁ, দাম সম্পর্কে ভবিষ্যৎ প্রত্যাশা, যে এখন দাম কম হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু মাঝে মাঝে অপেক্ষা করে যে আরও দাম কমবে, তখন কিনবো। আবার মনে করো হতে পারে যে এখন দাম বেশি, তখনও মানুষ অপেক্ষা করে যে দাম কমবে তারপরে কিনবো। তাহলে কি মানুষ দাম বেশি থাকুক অথবা কম থাকুক, মানুষ যদি দাম সম্পর্কে মানুষের একটা ফিউচার এক্সপেকটেশন থাকে যে সামনে দাম কমবে বা বাড়বে, এরকম কিছু একটা হবে, সেক্ষেত্রে মানুষ কিন্তু এই এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করে চাহিদা করবে। সে যদি এক্সপেক্ট করে না সামনে মানে চাহিদা কম, দাম কমবে না বা বাড়বে না, তখন সে বর্তমান দামে কিনে ফেলবে, তখন তার চাহিদাটা থাকবে। কিন্তু সে যদি এক্সপেক্ট করে যে সামনে দাম কমবে, তখন কিন্তু সে কিনবে না, দাম কম হওয়ার সত্ত্বেও ওয়েট করবে। তাহলে এই যে ফিউচার প্রাইস সম্পর্কে পি, ফিউচার এক্সপেকটেশন অ্যাবাউট পি যখন হবে, তখন দাম ভবিষ্যতের দামের জন্য অপেক্ষা করবে। আবার মনে করো ওয়েলথ, ডাব্লিউ যেটা, ওয়েলথের জন্য ফিউচার এক্সপেকটেশনটা কেমন হবে? মনে করো একটা ওয়েলথ, সাপোজ আমরা গোল্ডই ধরলাম, যে একটা গোল্ডের দাম যখন 50,000 টাকা, তখন একজন ভাববে যে না, এটাকে আমি এখন বিক্রি করব না। যখন 60,000 টাকা হবে, এখন তো দাম বাড়তি আছে, 60 বা 70,000 টাকা যখন হবে তখন বিক্রি করব, তাহলে আমি এই ওয়েলথটা থেকে বেশি ক্যাশ কনভার্ট করতে পারবো।
তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েলথকে মানিতে কনভার্ট করার জন্য ফিউচার এক্সপেকটেশন অ্যাবাউট ওয়েলথ। এরপরে আসি ওয়াই, ইনকাম। বছর বছর মাঝে মাঝে ইনকাম বাড়ে না মানুষের? এই যে 4-5 বছর পর পর সরকার নতুন বেতন স্কেল দেয়। একটা বেতন স্কেল দিয়েছিল 2015 সালে, তার আগে ছিল 2015 সালে সব সরকারি চাকরিজীবীর বেতন মানে বেসিক স্যালারি স্কেল ডাবল হয়ে গেছে। তো তখন দেখো, যখন 2014 সালে একজন মানুষ যদি ভাবে যে 2015 সালে তো স্কেল দিবে, আমার বেতন তো বাড়বে, তাহলে আমি এখন আর ইনকামটা বাড়বে যেহেতু, তাহলে এখন বাসার জন্য সোফা সেট বা একটা ফ্রিজ না কিনি, 1 বছর পরে কিনি, তখন তো স্যালারি বাড়বে। মনে করো আমি চাকরি করি, আমাকে 1 বছর পরে 5,000 টাকা স্যালারি বাড়ায় দেওয়া হবে। তো আমি এখন মনে করলাম যে আমি বাসার জন্য কিছু একটা কিনবো, যে কোনো কিছু। মনে করো যে সাপোজ একটা ব্যাগ কিনবো, একটা ভালো দামি ট্রলি বা লাগেজ কিনবো। এখন সেটা কি হলো যে আমি মনে করলাম যে এখন তো আমার বেতন একটু কম আছে, আগামী বছর যেহেতু বেতন বাড়বে, মানে আমার কি ইনকামটা বাড়বে, তাহলে কি আমার ফিউচার একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে ইনকাম সম্পর্কে, যে আগামী বছর দামটা বাড়বে, তাহলে তখন কিনবো। আবার অপোজিটভাবে এটাও হতে পারে যে এখন আমার স্যালারি আছে, মনে করো যে আমি 20,000 টাকা বেতন পাই। এখন হঠাৎ করে আমি জানতে পারলাম যে একটা ঘোষণা হয়ে গেছে যে আমার স্যালারি সরকার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তাহলে ট্যাক্স বাড়িয়ে দিলে কি হবে, আমাকে আগের থেকে বেশি ট্যাক্স পে করতে হবে। তাহলে যদি আগের থেকে বেশি ট্যাক্স পে করতে হয়, তাহলে আমার টোটাল স্যালারি থেকে একটা বড় অ্যামাউন্ট চলে যাবে ট্যাক্স পেমেন্টে। তাহলে আমি কি ভাববো যে আমার তো ইনকাম তাহলে আগের থেকে কমে গেল, কারণ আগে তো বেশি ট্যাক্স দিতাম না, এখন বেশি ট্যাক্স দিতে হবে, তাহলে ইনকামটা আগের থেকে কমে গেল। তাহলে কি আমাকে একটু হিসাব করে চলতে হবে, এই জিনিসটা বেশি কেনা যাবে না, এটার প্রতি চাহিদা কমায় ফেলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের PWY, প্রাইস, ওয়েলথ এবং ইনকাম, দাম, সম্পদ আর হচ্ছে আয়। এই 3টা বিষয় সম্পর্কে যখন ভবিষ্যতের প্রত্যাশা থাকে, সেই ভবিষ্যৎ প্রত্যাশার উপর নির্ভর করে আমরা চাহিদা শো করি যে কতটুকু চাহিদা কোনো একটা দ্রব্যের জন্য চাহিদা থাকবে। এই হচ্ছে আমাদের আজকের ডিমান্ড পার্ট। নেক্সট ডে আমরা সাপ্লাই দেখে ডিমান্ড সাপ্লাই কিভাবে একসাথে মার্কেট ইকুইলিব্রিয়াম তৈরি করে সেটা দেখব।